সম্মত হয়েছে যে 30 সালে এবং তিনি আমরা আশা করি তিনি আসবেন। 30 সালে কাজী নজরুলের স্মৃতি বিজড়িত 30 সাল। ওই দিন পার্লামেন্টে আমি বললাম যে বাংলাদেশের আরও কিছু জায়গা আছে যেখানে কাজী নজরুলের স্মৃতি জড়িয়ে আছে। এইটা শুনে আবার উনি আমার সম্পর্ক প্রশ্নে আমাকে ধরলেন যে সব জায়গার তুলনায় সব জায়গার সঙ্গে আপনি 30 সালকে তুলনা করতে পারবেন না। 30 সাল একেবারে আলাদা। তো যাই হোক, এটা একটা ভালো বিষয় যে 30 সালে আমরা জাতীয়ভাবে, আমি আলাপ করছিলাম এখানে, আপনাদের এখানে 30 সালে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রায় সকল জেলাতেই কবি নজরুলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা হয় জেলা আঙ্গিকে। কিন্তু এটা জাতীয়ভাবে পালন করার জন্যে আমাদের সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে চাচ্ছি যে এখানে এটা হবে। নিতে চাচ্ছি মানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মত দিয়েছেন, সে কারণে আমরা বলতে পারি যে আপনাদের 30 সালে এই জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটা ইনশাআল্লাহ হবে। এখানে দুটো বিষয় আসছে আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশে আমাদের করণীয় কি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে হলো আপনার কাজী নজরুল ইসলামের এই জন্মবার্ষিকী এটা পালন করার জন্য আমরা কি করতে পারি। আপনাদের এখানে কালচারাল অফিসার, আমাদের অনেক ইউনো সাহেব, আমাদের ডিসি সম্মানিত জেলা প্রশাসক সাহেব যারা ছিলেন, অনেকেই কথা বলেছেন, আমি কিন্তু শুনছিলাম। আমি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনায় যাব না, এটা যে দীর্ঘ আলোচনা। আপনাদের সাংস্কৃতিক উন্নয়নের ব্যাপারে আসলে করণীয় নির্ধারণ করতে গেলে সেটা খুব ছোট আলোচনায় কিন্তু হবে না। আমাদের গ্রামে গঞ্জে যে সংস্কৃতির নানা ধরনের উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে যদি আমরা কুড়িয়ে এক জায়গায় আনতে চাই এবং এটাকে একটা পর্যায়ে নিতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের বলি যে সংস্কৃতি হচ্ছে একটা বিশাল ব্যাপার। গোটা একটা জাতিগোষ্ঠীর চিন্তা চেতনা, ভাবনা, চলাফেরা, তার খাদ্য অভ্যাস, তার পোশাকের অভ্যাস, তার কথা বলার ধরন, ভাষা, সাহিত্য, সমস্ত কিছু মিলে কিন্তু সংস্কৃতি। হিউজ ব্যাপার, খুবই বড় ব্যাপার। এটা নিয়ে আমি আরেকদিন কথা আপনাদেরও শুনবো, আমিও কিছু বলবো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এই যে আমাদের কালচারাল মিনিস্ট্রিটাকে আমরা মনে করি যে কালচারাল মিনিস্ট্রির কাজ কি, কিন্তু কালচারাল মিনিস্ট্রি আমি মনে করি একটা কর্মক্ষেত্র, কর্মপরিসর অনেক বড়, অনেক বিশাল। আমরা নতুন করে এটা নিয়ে ভাবছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কালচারাল মিনিস্ট্রি নিয়ে কিন্তু 4 দফা আমরা ফর্মালি বৈঠক করেছি, 4 দফা। এবং সেখানে কিভাবে বাংলাদেশের সংস্কৃতিটাকে আমরা আবার একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের সেই পুরনো সংস্কৃতি, আমাদের সব কিছু, যাতে সেটাকে আমরা আধুনিক এই সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে এটাকে সামগ্রিকভাবে একটা জাতির, আমাদের সমস্ত বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক সাংস্কৃতিক একটা চেতনা তৈরি করে, একটা ভাবাদর্শ তৈরি করে, সেই কাজটা একটা বিরাট কাজ হিসাবে কিন্তু উনি মনে করেন। এটা কিন্তু খুব ছোট বিষয় না। কারণ আমাদের কালচারাল উইংয়ে যা কিছু আছে, সেটা সঙ্গীত বলেন, নৃত্য বলেন, সেখানে আপনি সঙ্গীতের নানা বলেন, নানা অনুষঙ্গ বলেন, চিত্রশিল্প বলেন, এখানে ভাটিয়ালি, এখানে আপনার জারি গান, সারি গান, পুঁথি, যা কিছু আছে
সমস্ত কিছু যা কিছু আছে এগুলো দেখবেন কিরকম যেন দিশে হারা অবস্থায় চলতেছে, এর কোনো ডাইরেকশন নাই। তো সুতরাং এগুলোকে একত্রিত করা যায় কিনা, এগুলোকে একত্রিত করে আমরা একটা কারেক্ট লাইনে আনতে পারি কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হচ্ছে। দেখেন, যা কিছু আছে আমাদের গ্রামে, আমাদের এই বাংলাদেশের সংস্কৃতিতে, এটার মূল্য কিন্তু অনেক, এটার অতীত, এটার ঐতিহ্য, এটার গুরুত্ব অনেক বেশি, কিন্তু সেভাবে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর সঙ্গে ধরেন আমাদের যে সমস্ত প্রত্নতাত্ত্বিক বিষয় আছে, আমাদের লাইব্রেরি আছে, আমাদের অনেকগুলো বিষয় আছে, সমস্ত বিষয়গুলোই কিন্তু কিরকম যেন মুখ থুবড়ে পড়ছে। লাইব্রেরি সেই আদিম আমলের মতো চলে, এখানে এখন কেউ যেতে চায় না। এটাকে কি করে আপনি আরো মানুষকে, আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েকে আকৃষ্ট করতে পারেন, সেটা কিন্তু আপনার ভাবতে হবে। আপনার জাদুঘরগুলোকে আমরা কিভাবে আরো সমস্ত জিনিসগুলো আমরা এখানে সংগ্রহ করতে পারি সেভাবে, এবং যেটা আমাদের শিক্ষণীয় হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের একটা চিন্তা মনন গঠন করবে। দেখে দেখে তারা বুঝবে যে আমাদের অতীত কি, আমাদের ঐতিহ্য কি, সবকিছু সেইগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনাদের ময়মনসিংহ খুবই একটা মানে কি বলবো, সমৃদ্ধ একটা জায়গা, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে একটা দারুণ সমৃদ্ধ জায়গা, আমি সব জানি। সেজন্য আমরা ভাবছি যে এই গোটা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু নতুন করে শুরু করতে হবে। আমাদের মিনিস্ট্রিতে এখন নানা পর্বের নানা লোকজন আসছে। ধরেন আমার বাসায় কালকে আসছে যাত্রা শিল্পীরা, তারা বললো আমাদের একটু অনুমতি দেন, আমরা এটা করি। আমি বলছি না, আমি আপনাদের অনুমতি দিব না। যাত্রা ডেফিনেটলি আমাদের খুব প্রাচীন কাল থেকে আসছে, এটার যে ছিল, শিক্ষণীয় ছিল, উপভোগ্য ছিল মানুষের কাছে, সেটা এখন যাত্রা একটা খুবই একটা নষ্ট সংস্কৃতির মধ্যে কিন্তু চলে গেছে। আমি বলছি এটাকে যদি আপনি মানুষের সুস্থ চিন্তা তৈরি করে এরকম জায়গায় ফেরত না আনেন, তাহলে যাত্রা এইভাবে কালকে পারমিশন দিয়ে দিব সব জায়গায়, এবং যাত্রার নামে অশ্লীলতা হবে, এগুলো কিন্তু আমরা করতে দিব না। সুতরাং এটাকে সুস্থ ধারায় সংস্কৃতিকে আমাদের ফিরে আনতে হবে। একটা অসুস্থ সংস্কৃতি, একটা প্রতিযোগিতা চলছে যে জিন্দাবাদ বড় না চিরজীবী হও বড়, এই যে একটা হীনমন্যতা দিয়ে আমরা গোটা সংস্কৃতিকে একটা জটিল জায়গায় নিয়ে যাচ্ছি। তার থেকে আমাদের ছেলে মেয়েরা কিন্তু কিছু শিখছে না। সুতরাং এগুলো একটা অনেক বড় ব্যাপার, এগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। আমাদের মন্ত্রণালয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা ঢেলে আবার নতুন করে সাজাবো। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খবর রাখছেন। এক্ষেত্রে যেমন ধরেন আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের গান বাজনাই কিন্তু শুধু সংস্কৃতি নয়। একটা খুব ভুল ধারণা আছে বোধহয় গান বাজনাই সংস্কৃতি। আমি যেটা বলছিলাম, আপনার চলাফেরা, ওঠা বসা, আপনার ভোজন নিয়ম, আপনি কেমন করে খান, কি কাপড় পরেন, কি পোশাক পরেন, কেমন করে আতিথেয়তা করেন, এভরিথিং সবকিছু আপনার সঙ্গে কিন্তু জড়িত। সুতরাং এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। এর জন্য আমরা ইতিমধ্যেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বসছি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিন্তু আমরা একটা যৌথ জাতীয় কমিটি করেছি। সেখানে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ সাংস্কৃতিক ধারা ফিরায় আনা যায় কিনা। আমাদের ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়ে নেশাগ্রস্ত হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা নেশা খাচ্ছে, স্কুলে কিশোর জ্ঞান তৈরি হচ্ছে। আমরা দোষ দিচ্ছি,
পুলিশ যে ধরে এনে পিটাচ্ছে কিন্তু হচ্ছে না কিছু। তাহলে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে আপনি ফেরানোর যদি কোনো কর্মকৌশল ঠিক না করেন, শুধুমাত্র লাঠি পেটা করে কিন্তু কোনো কিছু হবে না। সো দ্যাট কালচার ইজ দ্য ওয়ে, যেটা আপনি আপনার মানুষের মনস্তাত্ত্বিকভাবে আপনাকে ফেরাতে পারে একটা সুস্থ ধারায়। তো সেজন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসছি এবং আমরা একটা যৌথ কমিটি করেছি। ওই কমিটির আমি চেয়ারম্যান। আমরা একটা কমিটি করেছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার সংস্কৃতি কিভাবে আমরা আবার চালু করতে পারি। কেমন এটা নিয়ে আমরা শীঘ্রই কাজ শুরু করব। এটা নিয়ে যারা জেলা প্রশাসক মহোদয়রা আছেন, আপনাদের এখানে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, ভেরি গুড। তারপরে আমাদের ডিআইজি সাহেব আছেন, আমাদের ডিভিশনাল কমিশনার সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য বৃন্দ আছেন, ইউনো সাহেব আছেন। তারা খুব গুরুত্ব ভূমিকা রাখতে পারেন যে এটাকে আমরা কিভাবে করতে পারি। একেবারে কোনো রকম একেবারে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, এবং আমরা করব কি করব না, শুধুই কি বক্তৃতা দিচ্ছি, শুধুই কি গল্পের গল্প করছি, তা না। আমাদের এটা করতেই হবে। এই সুস্থ ধারার রাজনীতি, সুস্থ ধারার সংস্কৃতি, এটাকে আমাদের ফিরে আনতে হবে। এই সংস্কৃতি সুস্থ ধারার ফিরে না আসার কারণে সুস্থ ধারার রাজনীতিও ফিরে আসে না, যদিও রাজনীতি সংস্কৃতিকে প্রভাবিত করে। কেমন? যেমন ধরেন রাজনীতির যে হাল, আমাদের সংস্কৃতির কারণে সেই হাল। এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। সুতরাং আমাদের এটাকে খুব চিন্তা করে করতে হবে। আমি ডিভিশনাল কমিশনার ম্যাডাম আছেন, আমি তাকে অনুরোধ জানাবো, যেটা আরেকটু বলে নেই, যেহেতু আমাদের এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সারা দেশে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড, তার মানে হচ্ছে আমাদের এখানে কালচারাল অ্যাক্টিভিটিস মানে এর সঙ্গে লাইব্রেরি, এর সঙ্গে আপনার এই সমস্ত ধরনের সঙ্গীত, নাচ থেকে শুরু করে এর সঙ্গে আমাদের জাদুঘর, সমস্ত কিছু মিলায়, যেটা আমি বলছিলাম যে আমাদের চিন্তা চেতনা মনন গঠনের ক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক যে একটা ধাক্কা দরকার, একটা মনস্তাত্ত্বিক যে একটা বিপ্লব দরকার, সেটা করার জন্য কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের আমি একটু বলবো যে দয়া করে আপনারা মনে করবেন না যে এই মিটিংটা করে চলে গেলাম এবং এটা বাদকে বাদ বললাম, তা কিন্তু না। ভেরি সিরিয়াস। এই ক্ষেত্রে যেটা হতে পারে, আমি একটু অনুরোধ জানাবো যে ময়মনসিংহের সাংস্কৃতিক যে উন্নয়নটা আমরা চাচ্ছি, সেটা করার জন্যে আমার মনে হয় যে আমরা একটু ময়মনসিংহেও একদিন বসি দিন করে, এবং এর মধ্যে আমি অনুরোধ জানাবো আপনাদের ডিসি সাহেবদের এখানে, তাদের অধীনে, এখানে তো আপনাদের অনেকগুলো, ময়মনসিংহের 13টা উপজেলা না, 13টা, শেরপুরে হলো আপনার 5টা, জামালপুরে 8টা, নেত্রকোনায় 9টা, হিউজ 35টা উপজেলার মালিক হচ্ছেন আপনি নাকি? 35টা উপজেলা, প্রত্যেকটা উপজেলার এই যে বলছেন আমার এইটা নাই, ওইটা নাই, আমার স্টাফ নাই, শিল্পকলা নাই, আমার লাইব্রেরি নাই, বই নাই। আমি একটু অনুরোধ জানাবো প্রত্যেকটা উপজেলার ইয়ে করে জেলাভিত্তিক আপনাদের সমস্যাগুলোকে একটু একটা প্রোফাইল করে একটা লিখে আমাদেরকে একটু দেন। হ্যাঁ, দিলে আমি এটা আপনাদের বলতে পারি। আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আপনাদের তরুণ মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমরা সবাই মিলে আমরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য উদ্যোগ নেব নিশ্চয়ই। আর এটা একটু লিখিত দিতে হবে। হ্যাঁ, দিলে যতটা সম্ভব, মানে ধরেন সারাদিন শুনলাম, আমাদের সামনে কিন্তু কোনো পেপার নেই, আমরা বুঝতে পারছি যে আসলে কি শুনছেন, কিছু শুনছি আমরা, কিছু শোনা যাচ্ছে না। কেমন একটা পেপার যদি দেন খুব ভালো হয়, তাহলে আপনাদের খুব করিতকর্মা, খুবই অ্যাক্টিভ এমপি সাহেবরা আছেন, মাননীয় সংসদ সদস্যরা আছেন,
আমাকে কিন্তু একদম এই প্রোগ্রামটা কিন্তু আমি বলি, প্রথমে উনি আমাকে বলছেন আমার ওখানে আপনার যেতে হবে। আমি যে কি করবো, না আপনার যাওয়া লাগবে। আমি তো এমনিই আসতে চাচ্ছিলাম, কিন্তু পরে এইটা আমাদের হয়ে গেল আর কি, মানে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালনের জন্য এটা মানে একটু আকারটা বড় হয়ে গেল। আমি ভাবছিলাম যে এমনি ওনার বাসায় আসবো, একটু খাবো দাবো, ঘুরবো টুরবো চলে যাবো। ময়মনসিংহের প্রতি, ময়মনসিংহের শিল্প সংস্কৃতির প্রতি আমার একটু দুর্বলতা আছে। তো যাই হোক, এটা ভালো হলো যে এই সময় আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমি একটু অনুরোধ জানাবো যে আপনারা এইগুলো একটা লিখে আপনারা একটা আমাকে খুব তাড়াতাড়ি দেবেন, এবং তারপরে আমরা একদিন ময়মনসিংহে একটা কর্মশালা করি, একটা ওয়ার্কশপ করি। সেই দিন যারা যারা এর সঙ্গে জড়িত, এই কাজের সঙ্গে জড়িত, তাদেরকে নিয়ে আমরা ময়মনসিংহে দিনভর শুনবো। কেমন একটা ওয়ার্কশপ করবো। ওয়ার্কশপ করলে হবে কি, জিনিসগুলো সম্পর্কে আপনি একটা ডাইরেকশন খুঁজে পাবেন। কেমন আমাদের বিসি সাহেব আছেন, ওনারাও বলবেন, যারা যারা এর সঙ্গে জড়িত এবং যারা যারা এখানে কন্ট্রিবিউট করতে পারবেন। অকারণে সবাই ভিড় করে তো লাভ নেই। আমরা একটা পলিসি তৈরি করবো, আমাদের কিছু কর্মপদ্ধতি ঠিক করব, আমরা কিছু কর্মকৌশল ঠিক করব, যে কখন কোনটা করব, কি করব, কোনটা করতে চাই, কোনটা করা সম্ভব। সেই জিনিসগুলো কিন্তু একটু আলোচনার বিষয়, খুব সহজ বিষয় না। সারা বাংলাদেশে করব। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে বিভাগওয়ারি কিন্তু আমরা সফর করব। আমাদের মাননীয় মন্ত্রী আছেন, আমাদের সচিব সাহেব আছেন, আমরা এক মন্ত্রণালয়ের তিনজন তিন দিকে যাব, যাতে দ্রুত আমরা বিভাগগুলো কভার করতে পারি। আজকে শুধুমাত্র এটা একটা আপনাদের মেসেজ দেওয়া যে গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস কালচারাল এই জিনিসটাকে মানে বেগবান করার জন্য। এটা হলো বিষয়। সেই জন্য আমি এই ক্ষেত্রে আপনারা যে ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশে করণীয়, এই ক্ষেত্রে আপনারা একটু দয়া করে লিখিত একটা দেন, আর আমরা একটা ওয়ার্কশপ করি যত তাড়াতাড়ি সম্ভব এর মধ্যে করব। আমি ময়মনসিংহকে একটা মডেল হিসাবে নিতে চাই। সাংস্কৃতিক মানে এটা কি বলবো আমি, এই যে মানে যে অচলায়তন তৈরি হচ্ছে আমাদের, মানে আটকে গেছি আমরা, তাই না? আমরা একটা জায়গায় কিন্তু ফেসে গেছি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি ফেসে গেছে, বুঝছেন না? এই নানা ধরনের চিন্তা, নানা ধরনের প্রবণতা, আমাদের সংস্কৃতি কিন্তু একদম গর্তের মধ্যে আটকে গেছে। তো সো ইউ হ্যাভ টু রেস্কিউ, এটাকে আপনাকে উদ্ধার করতে হবে। কেমন? সেটার জন্যে ময়মনসিংহকে আমরা একটা পাইলট প্রোগ্রামের আওতায় আনতে পারি কিনা, একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ময়মনসিংহটাকে নিতে পারি কিনা, এবং এটা নিব যদি আপনারা উৎসাহী থাকেন, যদি মনে করেন এটা একটা বিরাট কাজ, বিশাল কাজ। ধরেন 3টে রাস্তা করে দিলাম, 3টে রাস্তার অনুমোদন দিয়ে দিলাম, লোহা কি বলে বালি সুরকি টুরকি দিয়ে করে ফেললেন, এটা বিষয় না। ইটস ভেরি ডিফিকাল্ট। এখানে খুবই ইন্টেলেকচুয়াল বিষয়, এখানে জাতি গঠনের বিষয়, চিন্তা গঠনের বিষয়, হাইলি এটা কিন্তু একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার। সো দ্যাট আপনি এটা খুব সহজ জিনিস কিন্তু না, খুবই কঠিন এবং গভীর বিষয়। সুতরাং আমরা একটা ওয়ার্কশপ করি, আমি অনুরোধ করি কবে করা যায়, এবং এটাকে আমরা একটা পাইলট স্কিমের আওতায় এনে ময়মনসিংহ জেলাতে আমি বারবার আসবো, বারবার এসে আমি ওনাদের সঙ্গে করে আপনাদের এখানে আমরা একটা মডেল হিসাবে তৈরি করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। এটা তো আমি আপনাদের বললাম, এইটা পালন করার জন্য প্রত্যেকবারই আমার মনে হয় যে একটা কমিটি করা হয়, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তিনি উদ্বোধন করবেন। আমি আশা করি ভিন্ন কোনো সমস্যা, অন্য কোনো সমস্যা যদি জাতীয় ক্ষেত্রে তৈরি না হয়, আমি আশা করি ইনশাআল্লাহ উনি আসবেন। উনি আমাকে বলছিলেন, আমি যেতে একটা প্রবলেম হচ্ছে, উনি বেরোতে পথে ভীষণ রকম ঝামেলা হয়,
লোকজন আটকায়, দেরি হয়, এটা ভেদ করে আস্তে আস্তে ওনার কয়টা বাঁধবে। উনি আসবেন আমার বিশ্বাস। কেমন এখন টোটাল প্রোগ্রামটা কেমন হবে? প্রোগ্রামটা গতানুগতিক যেন না হয়। আমাদের একটা রাজনৈতিক সরকার এবং 24-এর গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা আসছি। এই যে আমাদের একজন নেতা বলছিলেন কি যে এই দীর্ঘ পথে, এই আন্দোলন সংগ্রামে আমাদের অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করে আসতে হয়েছে। সে বেদনার মাত্রাটা যে ভোগ করেছে সে শুধু জানে, অন্য কেউ এটা উপলব্ধি করতে পারবে না, তাই না? আমাদের দলের নেতা কর্মীরা যারা আন্দোলন সংগ্রাম করেছেন গত 20 বছর, তারা এই বেদনা, এই ব্যথা, এই কষ্ট, এর যে মানে গভীরতা, এটা অন্য কেউ বুঝবে না। কেমন? তো সুতরাং একটা দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে 24-এর গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে কিন্তু আমরা আসছি। এই গভর্নমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু এমনি নর্মাল ইলেকশন করে কিন্তু আসেনি। এন্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকে বুঝতে হবে যে ডিফারেন্ট একটা সিচুয়েশনে এই গভর্নমেন্ট একটা নির্বাচনের ভেতর দিয়ে আসছে। প্রক্রিয়াটা খুব স্বাভাবিক ছিল, ইট ওয়াজ ভেরি টাফ। তো সেই ক্ষেত্রে আমরা যে নতুন আসছি এখন, নতুন এই সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপনি জানেন অনেকগুলো প্রোগ্রাম উনি করেছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, মানে উনি, আমরাও বলি যে আমাদের হাতের কালি শুকাতে না শুকাতে ফ্যামিলি কার্ড দিয়েছেন। উনি খাল কাটার কর্মসূচি উদ্বোধন করেছেন। উনি আমাদের মসজিদের ইমাম, খতিব, তাদেরকে বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনি ইভেন আমাদের খেলোয়াড়দের কয়েকদিন আগে পুরস্কার দিলেন। খাল কাটা উদ্বোধন করেছেন, আমি নিজেও গেছি উদ্বোধন করতে। উনিও ছিলেন, আপনি নিশ্চয়ই একটা করছেন। খাল কাটা উদ্বোধন করা হচ্ছে। আগামী 1 বৈশাখে আবার কৃষক কার্ড দেওয়া হবে। অনেক প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো নিয়ে কিন্তু আমরা এই 1.5 মাসের মধ্যে অনেকগুলো ডেভেলপমেন্ট, কিন্তু অনেকগুলো কমিটমেন্ট যেগুলো নির্বাচনের সময় আমরা করেছি, সেগুলো কিন্তু আমরা এক্সিবিশনে গেছি। যেমন 10 টাকা সে চাল খাওয়াবো বলে আর খাওয়াই নাই, 60 টাকার চাল, তা কিন্তু না। হোয়াট আই সেড, সেটা কিন্তু আমরা করতে যাচ্ছি, সেটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রত্যেকটা বিষয়, কোনো কিছুতে কোনো ফাঁকি ঝুঁকি। কালকে পরশুদিন আমাদের পার্লামেন্টের পরে রাত 9টায় আমাদের ক্যাবিনেটের মিটিং শুরু হলো, রাত 1টা পর্যন্ত ক্যাবিনেটের মিটিং হচ্ছে। তেলের দাম সারা পৃথিবীতে ইরানের সাথে যুদ্ধের কারণে এই তেল নিয়ে যে সংকট তৈরি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমরা দাম বাড়াচ্ছি না। আমরা একটু বিভিন্ন দেশে কিন্তু গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছি, প্রাইভেট কার চালানো বন্ধ করে দিচ্ছি। কেমন? এখানে আমাদের রেশনিং করতে হচ্ছে এখন, যে আমরা এইগুলো, আপনারা বোধহয় চিঠি পাচ্ছেন কিনা আমি জানি না, যে 30% তেল কমায় দেওয়া হচ্ছে। আপনাদের, আমাদের সকলের সরকারি কর্মকর্তা, এমপি, মন্ত্রী যারা আছে, হ্যাঁ, প্রাইম মিনিস্টার সহ, হ্যাঁ, যে তেল আমরা ওই যে চলাচলের জন্য পাই, 30% তেল নাই, বুঝলেন? তারপরে এই দোকানপাট 6টার সময় বন্ধ করে দেওয়া, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখনো আমরা চেষ্টা করছি। এটা তো একটা ইন্টারন্যাশনাল প্রবলেম, আন্তর্জাতিক এই সংঘাতের কারণে আমাদের এখানে কিন্তু এই প্রবলেমটা তৈরি হচ্ছে। এর মধ্যে কিছু কিছু মহল আছে যারা এই তেল আপনার স্টোর করে, তারা অন্যভাবে বিক্রি করে, সেই সমস্ত সমস্যাগুলো আছে। সেই সমস্ত সমস্যা আপনারা কীভাবে হ্যান্ডেল করছেন আমি জানি না, তবে এখানে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ দিয়ে কিন্তু খুব সিরিয়াসলি দেখতে হবে কারা মজুত করে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সিরিয়াসলি দেখতে হবে। রাত 1টা পর্যন্ত ক্যাবিনেটের মিটিং হবে এই সমস্ত বিষয় নিয়ে। আবার যেটা বলছিলাম, যে প্রসঙ্গে ছিলাম, কোনটা, আমাদের এখন যে সমস্ত প্রোগ্রাম আমরা নিলাম, এই প্রোগ্রামগুলো আমরা কার্যকর করতে যাচ্ছি।
সুতরাং একটা ডিফারেন্ট একটা নেচারের গভর্নমেন্ট কিন্তু এটা কিন্তু কমিটমেন্ট পূরণ করার গভর্নমেন্ট। এটা কিন্তু একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ভিতর দিয়ে আসছে এবং সমকালীন বিশ্বে যে পরিবর্তন হয়েছে বিজ্ঞান প্রযুক্তির, মানুষের চিন্তার চেতনায়, আমাদের জেনারেশনের এই একটা নতুন একটা প্রবাহের মধ্যে কিন্তু আমরা আছি, এটা আমাদের বুঝতে হবে। সুতরাং পুরনো ধারায় যদি আমরা গভর্নমেন্ট চালাতে যাই তাহলে কিন্তু হবে না। আপনাকে যথেষ্ট পরিমাণ দায়িত্বশীল, আপনাকে যথেষ্ট পরিমাণ গতিশীল, এফেক্টিভ হতে হবে। সেই দিক থেকে আমাদের এই প্রোগ্রামটা, কবি নজরুলের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট নেচারের হতে হবে, গতানুগতিক নেচারের কিন্তু হলে হবে না। এটাই বোঝাতে চাচ্ছি, যেহেতু একটা ডিফারেন্ট পরিবেশে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আর ত্রিশালবাসীর আজকে 20 বছরের বঞ্চনা নাকি, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তো তিনি তখন এইখানে 2 বার বোধহয় আসছেন না, হ্যাঁ 3 বার আসছেন। তারপরে গত 2006 সালের পর থেকে এখানে আর এটা হচ্ছে না। তো আজকে আবার নতুন করে আমাদের এই ত্রিশালেই হতে যাচ্ছে। সুতরাং এটার জন্য আমি আমাদের কমিশনার মহোদয় আছেন, আমি তাকে অনুরোধ জানাবো এটা যেন গতানুগতিক না হয়। ডিআইজি সাহেব আছেন, ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, সবাই আছেন, ডিসি সাহেবরা। আমি বলব গতানুগতিক যেন না হয়, একটু ডিফারেন্ট নেচারের হয় কিনা, কোন কোন ইভেন্টগুলো যুক্ত করলে এটা একটু ডিফারেন্ট হয়, এটা আরো ভালো হয়, সেই জিনিসগুলো আমাদের চিন্তার মধ্যে আনতে হবে। বলে মডার্নাইজেশনটা হলো কি, যদি কোনো জিনিস আপনি আগের মতোই একই রকম করে ব্যবহার করতে চান হবে না, এটাকে একটু ঘষে মেজে ঠিক করতে হবে। আমি এক ভদ্রলোকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, আমি সঙ্গে করে নিয়ে আসছি, আমাদের টিপু মুন্সি ভাই আসেন তো একটু। আপনারা কি তাকে কেউ দেখছেন? হ্যাঁ, বাংলাদেশের নজরুলের ভীষণ রকম একজন ভালো কবিতা পড়েন। কেমন? আমি ওনার চলে যাওয়ার কথা রংপুরে, আমি ধরে নিয়ে আসছি যে চলেন যাই। হ্যাঁ, ময়মনসিংহে যেখানে নজরুলের পায়ের ছাপ আছে সেখানে চলেন যাই। উনি আর 1 সেকেন্ড না করেন না, তো ওনাকে নিয়ে আসছি। যে মডার্নাইজেশনের কথা বললাম না, কবিতাটা আগে যেভাবে পড়ে উনি একটু ভিন্ন আঙ্গিকে পড়েন, সে কারণেই মানুষ শোনে বেশি। বুঝতে পারছেন? ওই রকমের যদি বলি বলবীর চির উন্নত, ওই উনি একটু ডিফারেন্ট নেচারে করেন, একটু ডিফারেন্ট। এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করেন উনি, যেটা ওনাকে টিপু মুন্সি করেছে। বুঝতে পারছেন? তা আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে এই অনুষ্ঠানটাও ডিফারেন্ট নেচারের হোক, একটু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হোক। সেটা কি করবেন, সেটা এখানে রাজনৈতিক দলের নেতারা তাদের কাছ থেকেও পরামর্শ নেন, আলাদা করে ডেকে ওনারা কি মনে করেন খুব দ্রুত করতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের সঙ্গেও তাদেরও পরামর্শ নেন। আমি এই মুহূর্তে কিছু বলছি না, আমি আবার আসবো এটা চূড়ান্ত করার জন্য। আর আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের অনেক অভিজ্ঞতা, তারা অনেক কিছু হ্যান্ডেল করেন, অনেক জানেন, তারাও একটু বোঝেন। আমাদের উপাচার্য সাহেব আছেন, আপনারাও একটু ভাবেন যে এটাকে ডিফারেন্ট নেচারের করা যায় কিনা। গেট সাজালাম, হইলো একটা অনুষ্ঠান করলাম, এটা হলো একটু না, এটা একটু ভিন্নভাবে কিভাবে খুবই আকর্ষণীয় করে তোলা যায় কিনা, খুবই আকর্ষণীয় একটা প্রোগ্রাম যেটা বাংলাদেশে একটা বিরাট ছাপ ফেলবে। ময়মনসিংহের ত্রিশাল বাংলাদেশকে একটা মেসেজ দেবে, বাংলাদেশকে একটা কিছু অনুকরণীয় কিছু উপহার দেবে। হ্যাঁ, এরকম একটা কিছু যদি আপনারা করেন দ্যাট উইল বি ভেরি গুড। যাই হোক, আমি আমার কথা শেষ করি। আমি কমিশনার সাহেব আছেন, ডিআইজি সাহেব আছেন, যারা কর্মকর্তা আছেন, সবাইকে অনুরোধ জানাবো টেক ইট সিরিয়াসলি। এটা প্রধানমন্ত্রী আসবেন,
শুধুমাত্র সে কারণে নয়, গোটা বাংলাদেশের শিল্প সাহিত্যের একটা নবজাগরণ সৃষ্টি করার জন্য আমরা এটাকে একটা বিশেষ কাজ হিসাবে নেই। যেমন আর আগে যেটা বললাম, সেটা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করে আমরা এখানে ময়মনসিংহকে একটা মডেল হিসাবে নিতে পারবো। এই আবার দেখা হবে। আমি বারবার বললাম যে এটাকে যদি আমরা মডেল করতে চাই, আপনারা যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছেন তাদেরকেও ভাবতে হবে। এই যে রাজনৈতিক রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন, নেতৃবৃন্দ, তাদেরকেও খুব ভাবতে হবে যে আমরা কিভাবে ময়মনসিংহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে দলাদলি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি এগুলো না করে লেটস মুভ ফরওয়ার্ড, আমরা একটু সামনের দিকে যেতে পারি কিনা। কেমন আসলেই ময়মনসিংহকে একটা অন্য মাত্রায় তুলতে পারি কিনা, সেটা আমরা সবাই, সাংবাদিক বন্ধুরা আছে, সাংবাদিক বন্ধুদেরও অনেক অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকেও পরামর্শ নেন। সব সেকশন অফ পিপল থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আমরা এখানে একটা অন্য ধরনের একটা ময়মনসিংহ, সাংস্কৃতিক মানসম্পন্ন একটা ময়মনসিংহ গড়ে তুলতে পারি কিনা। আর নজরুলের এই প্রোগ্রামটা আমরা একটু ভিন্ন আঙ্গিকে করতে পারি কিনা, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।